আইনের জটিল জগৎ আর রূপলী পর্দার জাদুকরী দুনিয়া দুটোকে কি কখনো এক সুতোয় বাঁধা যায়? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একজনের গল্প জানব যিনি তার প্রখর আইনি মস্তিষ্ক দিয়ে এমন সব অসাধারণ গল্প বুনেছিলেন যা পরবর্তীতে বাংলা সিনেমার কালজয়ী মাস্টারপিস হয়ে ওঠে। ভেবে দেখুন তো, ১৯ শতকের একজন দাপুটে ব্যারিস্টার, দিনের বেলায় যিনি কাঠগোড়ায় লড়ছেন, তিনিই আবার রাতে বসে এমন সব গল্প লিখছেন যা পরে রূপলী পর্দার ইতিহাস তৈরি করছে। অবিশ্বাস্য লাগছে, তাই না? আপাতদৃষ্টিতে আদালতের কাঠগোড়া আর সিনেমার পর্দার মধ্যে আকাশ পাতাল তফাৎ মনে হলেও এই অসম্ভব সেতুটি তৈরি হয়েছিল একজন অভাবনীয় মানুষের কলম দিয়ে। তবে এগোনোর আগে একটা ছোট্ট ঐতিহাসিক বিভ্রান্তি দূর করে নেওয়া দরকার। অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের আজকের এই কথাসাহিত্যিক ও ব্যারিস্টার প্রভাত কুমার মুখোপাধ্যায়কে গুলিয়ে ফেলেন। নাম এক হলেও এরা কিন্তু সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। আজ আমরা কথা বলছি ১৮৭৩ সালে জন্ম নেওয়া সেই প্রখ্যাত গল্পকারকে নিয়ে। তো আজ আমাদের এই বিশ্লেষণের গতিপথটা ঠিক কেমন হবে? প্রথমে আমরা জানব লেখকের এই বর্ণময় দ্বৈত জীবনের কথা। তারপর ঢুকব তার লেখা মধ্যবিত্তের জীবন কাহিনী আর আদরিণী ও দেবীর মতো অসাধারণ সব গল্পের গভীরে। আর একদম শেষে দেখব কিভাবে তার সাহিত্য সিনেমার পর্দায় একেবারে জীবন্ত হয়ে উঠেছিল। চলুন একেবারে শুরু থেকেই শুরু করা যাক। শেকড়ের সন্ধানে আমরা ফিরে যাব বর্ধমান জেলায়। ১৮৭৩ সাল বর্ধমানের ধাত্রী গ্রামে তার জন্ম। এরপর ১৯০১ সালে তিনি আইন পড়ার জন্য সোজা পাড়ি দেন লন্ডনে। মানে বুঝতেই পারছেন, বেশ উচ্চশিক্ষিত আর প্রখর বিশ্লেষণী ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে ফিরে এসে ১৯০৩ সালে দার্জিলিং আর গোয়ায় প্র্যাকটিস শুরু করেন, আর পরে ১৯১৬ সালে যোগ দেন ল কলেজের অধ্যাপক হিসেবে। তার আইনি পটভূমিটা ছিল রীতিমতো ঈর্ষণীয়। এবার আসা যাক তার জীবনের সবচেয়ে চমকপ্রদ দিকটায়। কাঠখট্টা আদালতের জগৎ থেকে সাহিত্যের রঙিন ক্যানভাসে তার অবিশ্বাস্য যাত্রায়। দিনের বেলা আইনি লড়াই আর রাতে সাহিত্যের সাধনা, তার বিশাল সাহিত্যকর্ম সত্যি অবাক করার মতো। তিনি যে শুধু ১০০টির ওপর ছোট গল্প আর ১৪টি উপন্যাস লিখেছিলেন তাই নয়, মানুষটি কিন্তু দারুণ রসিকও ছিলেন। জানেন, তিনি শ্রী জানোয়ারচন্দ্র শর্মা বা শ্রীমতী রাধামণির মতো অদ্ভুত সব মজার ছদ্মনামেও লিখতেন। মর্যাদাপূর্ণ কুন্তলীন পুরস্কার জয়ী এই লেখকের সেরা কাজ ধরা হয় ১৯১৫ সালের রত্নদ্বীপ উপন্যাসটিকে, যা পরে নাটক আর সিনেমা দুটোতেই বাজিমাত করেছিল। বাংলা সাহিত্যে তার গুরুত্ব কিন্তু অপরিসীম। তিনি ছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজস্ব এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে সমাজের এমন কিছু গভীর সত্য তুলে এনেছিলেন যা তাকে সম্পূর্ণ আলাদা একটা জায়গা করে দেয়। এবার একটু তার গল্পের বিষয়বস্তুর দিকে তাকানো যাক। তার গল্পের কেন্দ্রে কিন্তু কোনো রাজা মহারাজা ছিল না, ছিল একেবারে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা। তার লেখার স্টাইলটা ছিল ভীষণ অন্যরকম। দৈনন্দিন জীবনের রূঢ় কঠিন বাস্তবগুলোকে তিনি এমন একটা সূক্ষ্ম হাস্যরসের মোড়কে পরিবেশন করতেন যা পড়লে মন ছুঁয়ে যায়। জীবনের জটিল অঙ্কগুলোকে অদ্ভুত একটা সহজ আর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করতেন বলেই তার চরিত্রগুলোকে এত আপন মনে হতো। চলুন এবার তার সবচেয়ে জনপ্রিয় আর মিষ্টি একটা গল্পের গভীরে যাই। ত্রিপুরার খড়কই গ্রামের প্রেক্ষাপটে লেখা আদরিণী। গল্পের মূল ঘটনাক্রমটা বেশ মজার। মাঝারি আয়ের এক উকিল জয়রাম মুখোপাধ্যায় নিছকই এক অহংকারী জমিদারকে টেক্কা দেওয়ার জন্য জেদের বশে আস্ত একটা হাতি কিনে ফেলেন। কিন্তু তারপর সেই জেদের হাতিটি ধীরে ধীরে পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। জয়রাম ভালোবেসে তার নাম দেন আদরিণী। হ্যাঁ, আক্ষরিক অর্থেই একটা হাতিকে তিনি নিজের মেয়ের মতো স্নেহ আর আদর দিয়ে বড় করতে থাকেন। মানুষ আর প্রাণীর এমন অকৃত্রিম ভালোবাসার গল্প সত্যিই বিরল। আর এই গল্পটার আবেদন যে কতটা টাইমলেস তার প্রমাণ মেলে সাম্প্রতিক একটা ঘোষণায়। লেখকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিচালক দেবদূত ঘোষ ঠিক এই গল্পটা নিয়েই আধুনিক দর্শকদের জন্য তৈরি করেছেন আদর নামের একটি চলচ্চিত্র। মানে ভাবুন, একটা শতাব্দী পার হয়ে যাওয়ার পরও এই আবেগ দর্শকদের ঠিক একইভাবে নাড়া দিচ্ছে। তবে তার কলম যে শুধু হাসি মজাতেই আটকে ছিল তা কিন্তু একদমই নয়। সমাজের অন্ধকার দিকগুলো তিনি প্রবল সাহসের সঙ্গে তুলে ধরেছিলেন। এবার আমরা দেখব অন্ধবিশ্বাসের এক ভয়ঙ্কর পরিণতি, দেবী। দয়াময়ী নিজের কাপড় দিয়ে ঠাকুরঘরের কড়িকাঠে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন। শিউরে ওঠার মতো একটা লাইন, তাই না? এটি দেবী গল্পের সেই হৃদয় বিদারক পরিণতি। শ্বশুর কালীকিঙ্করের অন্ধ কুসংস্কারের শিকার হয়ে সদ্য বিবাহিত তরুণী দয়াময়ীকে যখন জোর করে জীবন্ত দেবী সাজিয়ে পুজো করা শুরু হয়, তখন তার নিজের স্বাভাবিক জীবনটাই শেষ হয়ে যায়।
সমাজের অন্ধবিশ্বাস কিভাবে একটা তরতাজা প্রাণ কেড়ে নিতে পারে, এটা তারই এক মারাত্মক এবং তীক্ষ্ণ সমালোচনা। হাস্যরস থেকে ডার্ক ট্র্যাজেডি, তার গল্পের এই শক্তিশালী বুননি সেগুলোকে সিনেমার জন্য একদম পারফেক্ট ব্লুপ্রিন্ট করে তুলেছিল। চলুন আমাদের শেষ পর্বে দেখে নিই কীভাবে এই সাহিত্য রূপলি পর্দায় ম্যাজিক তৈরি করল। এখানে একটা দারুণ একাডেমিক কনসেপ্ট আছে। ভাষাবিজ্ঞানী রোমান ইয়াকবসেন যাকে বলেছেন ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন। শব্দটা শুনতে বেশ খটোমটে লাগলেও বিষয়টা খুব সোজা। এর মানে হলো সাহিত্যের পাতার একটা গল্প যখন সিনেমার ভাষায় রূপ নেয়, তখন তার গঠন, তার ইমেজারি সবকিছুই নতুন করে সাজানো হয়। আর এই ট্রান্সলেশনের সবচেয়ে বড় প্রমাণ হল ১৯৬০ সালে তৈরি হওয়া কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কালজয় ছবি দেবী। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ১৯ শতকের পিতৃতন্ত্র আর মর্মান্তিক কুসংস্কারের গল্পটাকে সত্যজিৎ রায় যেন এক অন্য মাত্রায় নিয়ে গেলেন। আলো আধারি, সাউন্ড, অদ্ভুত একটা নীরবতা আর অসাধারণ সব পারফরমেন্সের মাধ্যমে একটা লিখিত টেক্সটকে তিনি আক্ষরিক অর্থেই একটা ভিজুয়াল মাস্টারপিসে পরিণত করেছিলেন। আজকের এই বিশ্লেষণ আমাদের একটা দারুণ ভাবনার মুখে দাঁড় করিয়ে দেয়। আজ থেকে ১০০ বছরেরও বেশি সময় আগে প্রভাত কুমার মুখোপাধ্যায় মধ্যবিত্তের যে সংগ্রাম, ভক্তি আর কুসংস্কারের ছবি এঁকেছিলেন, আগামী দিনের নতুন স্রষ্টারা সেই একই থিমগুলোকে কিভাবে রিইন্টারপ্রেট করবেন, তার এই কাজগুলো কিন্তু সময়ের সীমানা পেরিয়ে আজও দারুণভাবে প্রাসঙ্গিক। আগামীতে এই অমর সাহিত্যিকের সৃষ্টি আরও কত নতুন রূপে আমাদের সামনে আসবে তা সত্যি এক বিরাট কৌতূহলের বিষয়। নমস্কার। আজ আমরা ঢুকে পড়ব এমন এক অদ্ভুত আর হৃদয়স্পর্শী গল্পের দুনিয়ায়, যা একাধারে চমকপ্রদ এবং গভীর। ১৯১৩ সালে লেখা প্রখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প আদরিণী। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে নিছক জেদের বশে নেওয়া একটা সিদ্ধান্ত এক গভীর স্নেহের সম্পর্কে পরিণত হয়, আর সেই সাথে দেখব কিভাবে এই কালজয়ী সাহিত্য রূপলি পর্দায় একেবারে জীবন্ত হয়ে ওঠে। চলুন শুরু করা যাক। একবার কল্পনা করা যাক, গ্রামের ধুলায় ঢাকা রাস্তা দিয়ে একজন মানুষ স্রেফ জেদের বশে আস্ত একটা হাতি কিনে হেঁটে আসছেন। গল্পের প্রধান চরিত্র গ্রামের সামান্য এক উকিল জয়রাম মুখোপাধ্যায়। উপার্জনও আহামরি কিছু নয়, কিন্তু মেজাজটা একেবারে কড়া। শুনতে রূপকথার মতো লাগলেও জয়রাম ঠিক এমনই এক অভাবনীয় কাজ করে বসেছিলেন। গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। এক অপমানের আগুন থেকে এর জন্ম। জয়রাম তার নিজের মেয়ের বিয়ের সময় স্রেফ একটু আনন্দের জন্য এক জমিদারের কাছে একটা হাতি ধার চেয়েছিলেন, কিন্তু জমিদারের স্ত্রী অত্যন্ত রূঢ়ভাবে সেই অনুরোধ ফিরিয়ে দেন। আর এই অপমান জয়রামের বুকের তীরের মতো বিঁধেছিল। রাগে অভিমানে তিনি একেবারে অন্ধ হয়ে যান, আর সারা জীবনের ভবিষ্যতের জন্য জমানো শেষ সম্বলটুকু দিয়ে নিজেই আস্ত একটি হাতি কিনে ফেলেন। প্রথম অধ্যায়, আদরিণী নামের এক কন্যা। চলুন দেখি কিভাবে এই জেদের বশে কেনা হাতিটি জয়রামের জীবনটাকে একেবারে পাল্টে দিল। বিশাল এই প্রাণীটা কিন্তু আর শুধু প্রতিশোধের হাতিয়ার হয়ে রইল না। জয়রামের মনে জন্ম নিল এক অদ্ভুত গভীর পিতৃস্নেহ। বিশাল এই পশুর চোখের দিকে তাকিয়ে জয়রাম যেন নিজের মেয়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন, আর অত্যন্ত আদর করে তার নাম রাখলেন আদরিণী। এটা আর কেবল মানুষ আর পশুর সম্পর্ক রইল না, হয়ে উঠল প্রজাতির গণ্ডি পেরিয়ে যাওয়া এক অবিশ্বাস্য আত্মিক বন্ধন। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের আসল জাদুটা এখানেই। সাধারণ মধ্যবিত্ত এক সংসারের ঠিক মাঝখানে তিনি এই বিশাল প্রাণীটিকে এনে দাঁড় করালেন। জয়রামের নাতনি কল্যাণী আর আদরিণী হয়ে উঠল পরম বন্ধু। হাতির সুর আর ছোট্ট মেয়ের হাতের ছোঁয়ায় ওই মাঝারি আয়ের পরিবারটিতে ভালোবাসার এক নতুন কেন্দ্রবিন্দু তৈরি হল। এরপরই গল্পে আসে এক বিশাল ধাক্কা। দ্বিতীয় অধ্যায়, ২০০০-এর বিপুল বোঝা। জীবনের এই সুন্দর ছন্দ বেশিদিন স্থায়ী হল না। ২০০০ টাকা আজকের দিনে খুব বেশি না মনে হলেও ১৯১৩ সালের প্রেক্ষাপটে এটা ছিল পাহাড় প্রমাণ এক অঙ্ক। নাতনি কল্যাণীর বিয়ের যৌতুক হিসেবে ঠিক এই বিপুল অর্থের প্রয়োজন দেখা দিল, আর এই টাকার অঙ্ক বৃদ্ধ জয়রামের বুকে একেবারে পাথরের মতো চেপে বসল, কারণ তার জীবনের শেষ কপর্দকটি তো সেই আদরিণীকে কিনতেই শেষ হয়ে গিয়েছিল। ঠিক এক নিষ্ঠুর খাদের কিনারায় এসে দাঁড়ালেন জয়রাম। একদিকে রক্তের সম্পর্কের নাতনি কল্যাণীর সমাজ স্বীকৃত ভবিষ্যৎ, আর অন্যদিকে নিজের মেয়ের মতো বড় করা বোবা প্রাণী আদরিণী। পরিস্থিতি তাকে এমন এক নির্মম মোড়ে দাঁড় করালো, যেখানে এই দুটোর মধ্যে যে কোনো একজনকে তার বিসর্জন দিতেই হবে। ১.
নিরুপায়ে বাবার মরিয়া অবস্থাটা একবার কল্পনা করুন। কাঁপা কাঁপা হাতে, বুকে তীব্র মানসিক যন্ত্রণা চেপে তিনি গ্রামের ল্যাম্প পোস্টে আর দেওয়ালে দেওয়ালে আদরিনীকে বিক্রি বা ভাড়া দেওয়ার বিজ্ঞাপন লাগিয়ে দিলেন। এটা শুধুই কোনো হাতির বিজ্ঞাপন ছিল না, এটা ছিল একজন বাবার নিজের সন্তানকে বিক্রি করার এক অসহায় আর্তনাদ। তৃতীয় অধ্যায়, এক মর্মান্তিক অশ্রুজল বিদায়। গল্পের সবচেয়ে আবেগময় আর মর্মান্তিক মোড় এটি। চারপাশের বাতাসে যেন এক ভারী দমবন্ধ করা বিষাদ নেমে এলো। আদরিনী মানুষের ভাষায় কথা বলতে পারত না ঠিকই, কিন্তু প্রাণীদের যে একটা অদ্ভুত ষষ্ঠ ইন্দ্রিয় থাকে সেটা সে প্রমাণ করে দিল। সে ঠিকই বুঝতে পারছিল যে তার পালক পিতার কাছ থেকে তাকে চিরতরে ছিঁড়ে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। বিদায়ের সেই চরম মুহূর্তে যা ঘটল তা আক্ষরিক অর্থেই বুক ভেঙে দেওয়ার মতো। বোবা প্রাণীটি যেন ডুকরে কেঁদে উঠল, তার দু চোখ বেয়ে অঝরে নামতে থাকল অশ্রুধারা। একটি বিশাল প্রাণীর এই মানবিক কান্না এতটাই গভীর আর করুণ যা শব্দের সীমানা ছাড়িয়ে সরাসরি গিয়ে আমাদের বুকেই আঘাত করে। আর গল্পের পরিণতি সেটা আরও নির্মম। প্রিয়জনকে ছেড়ে যাওয়ার এই শোক আদরিনীর বিশাল হৃদয়ও সইতে পারল না। পথি মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যু হল তার। নাতনির বিয়ে হয়তো সম্পন্ন হল ঠিকই, কিন্তু আদরিনীর মৃত্যু জয়রামের মনে এমন এক অন্ধকার শূন্যতা তৈরি করল যা আর কোনোদিন পূরণ হওয়ার ছিল না। চতুর্থ অধ্যায়, পাতা থেকে পর্দায় রূপান্তর। এতক্ষণ আমরা সাহিত্যের পাতা হাতড়েছি, এবার নজর দেয়া যাক এর সেলুলয়েড রূপান্তরের দিকে। দেবদূত ঘোষ পরিচালিত আদর নামক চলচ্চিত্রটি ঠিক কিভাবে এই গল্পকে পর্দায় জীবন্ত করে তুলেছে চলুন দেখা যাক। সাহিত্যের আঙিনায় এই গল্পগুলো যে শুধু আমাদের কাঁদায় বা বিনোদন দেয় তা কিন্তু নয়। আধুনিক বাংলা ছোট গল্পের তাত্ত্বিক বিশ্লেষণে এগুলোর গভীর একাডেমিক মূল্য রয়েছে। সমাজ, অর্থনীতি আর মানব মনের এই যে নীরব সংঘাত, তা আজও গবেষণার এক বিরাট বিষয়। আর এখানে খুব চমৎকার একটা বিষয় চলে আসে, রোমান ইয়াকবসনের বিখ্যাত ধারণা ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন বা আন্তঃসাংকেতিক অনুবাদ। সহজ কথায়, কাগজের ওপর লেখা শান্ত কালো অক্ষরগুলো কিভাবে আলো, শব্দ আর চলন্ত দৃশ্যের এক জাদুকরী অডিওভিজুয়াল ব্যাকরণে বদলে যায়। দুটো মাধ্যমের পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে রয়েছে প্রভাত কুমারের লিখিত শব্দ, একেবারে সহজ, সরল, যেখানে আমরা নিজেদের কল্পনায় ট্র্যাজেডিটা অনুভব করি। অন্যদিকে চলচ্চিত্রের ভাষা, ঠিক যেমনটা সত্যজিৎ রায় করেছিলেন তার দেবী চলচ্চিত্রে। দেবদূত ঘোষের আদর সিনেমাতেও আদরিনীর চোখের জলের দৃশ্যটি আর কেবল বর্ণনায় সীমাবদ্ধ থাকে না। দৃশ্য, শব্দ এবং নির্বাক অভিনয়ের মাধ্যমে তা চোখের সামনে এক বহাবহ আবেগের ঝড় তৈরি করে। আলোচনার শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা গল্প যখন কাগজের পাতা থেকে সিনেমার পর্দায় পৌঁছায়, তখন তার ভেতরের আবেগগুলো কি হুবহু একই থাকে, নাকি তা সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতায় জন্ম নেয়? আদরিনীর এই নিঃস্বার্থ ভালোবাসার গল্প আমাদের প্রমাণ করে যে মাধ্যম যাই হোক না কেন, সত্যিকারের আবেগ সবসময় সার্বজনীন। আশা করি আজকের এই আখ্যান ভিজুয়াল স্টোরি টেলিং নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবার খোরাক যোগাবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। মানুষ আর অবলা প্রাণীর ভালোবাসার কথা উঠলে আমাদের মনে অনেক গল্পের কথাই আসে, কিন্তু আজ আমরা ১৯১৩ সালে লেখা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি আদরিনী নিয়ে আলোচনা করব। এটা শুধু একটা গল্প নয়, বরং মানুষ আর প্রাণীর এক অবিশ্বাস্য, মর্মস্পর্শী বন্ধনের দলিল। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এই অসামান্য সম্পর্কের একদম গভীরে প্রবেশ করব। চলুন শুরু করা যাক। ভালোবাসা শুধু মানুষের মধ্যেই নয়, প্রাণীর মধ্যেও থাকে। এই অসাধারণ লাইনটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। একটু ভাবলে বুঝতে পারব, ভালোবাসা বা স্নেহ এগুলো শুধু আমাদের মানুষের একচেটিয়া কোনো বিষয় নয়। প্রকৃতির প্রতিটা প্রাণীর বুকেই এই অনুভূতির বাস। আর এই গল্পের প্রতিটি পড়তে পড়তে আমরা ঠিক সেটাই দেখতে পাব। আচ্ছা, গল্পের নাম আদরিনী কেন? শব্দটার দিকে একটু খেয়াল করলেই এর পেছনের গভীর স্নেহ আর মমতাটা আমরা বুঝতে পারি। এর মানে হল অত্যন্ত স্নেহের বা আদরের পাত্রী। যখন বিশাল আকৃতির একটা বন্য প্রাণীকে কেউ এই নামে ডাকে, তখন সে তো আর শুধু বনের প্রাণী থাকে না, তাই না? সে ধীরে ধীরে ওই পরিবারেরই অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
একটা সাধারণ পশুকে কিভাবে নিজের সন্তানের মতো আপন করে নেওয়া যায়, এই নামটাই তার সবচেয়ে বড় প্রমাণ। গল্পের শুরুতে কিন্তু এই ভালোবাসার লেশমাত্র ছিল না, বরং এর শুরুটা হয়েছিল একটু অন্যভাবে, অহংকার থেকে। চলুন গল্পের মূল চরিত্রের সাথে একটু পরিচিত হওয়া যাক। ত্রিপুরার খড়কাই গ্রামের মাঝারি আয়ের এক উকিল জয়রাম মুখোপাধ্যায়। মানুষটা ছিলেন ভীষণ আত্মসম্মানবোধ সম্পন্ন। তিনি একসময় স্থানীয় প্রভাবশালী জমিদারের প্রয়াত বাবার আইনি উপদেষ্টা হিসাবে কাজ করতেন। এমনকি জমিদার পরিবারকে অনেক চরম আইনি বিপদ থেকেও তিনি রক্ষা করেছিলেন। এই দীর্ঘদিনের বিশ্বস্ত সেবার কারণে জয়রামের মনে স্বাভাবিকভাবেই এক ধরনের অধিকার বোধ আর একটু প্রচ্ছন্ন অহংকার জন্ম নিয়েছিল। তো হলো কি, একদিন জয়রাম তার নাতনির বিয়ের জন্য জমিদারের কাছে গিয়ে একটা হাতি ধার চাইলেন। কিন্তু জমিদারের স্ত্রী অত্যন্ত রূঢ়ভাবে সে অনুরোধ একেবারে প্রত্যাখ্যান করে বসলেন। এই চরম অপমানটা জয়রামের আত্মসম্মানে গিয়ে প্রচণ্ডভাবে আঘাত করল। জমিদারের স্ত্রীর ওই দম্ভক্তি তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না, আর ঠিক এই অপমানের জবাব দিতে গিয়েই তিনি এক অবিশ্বাস্য কাণ্ড করে বসলেন। নিছক জেদ আর অহংকারের বশে নিজের জীবনের তিল তিল করে জমানো সব সঞ্চয় দিয়ে তিনি নিজেই আস্ত একটা হাতি কিনে আনলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু জমিদারের অহংকার চূর্ণ করার জন্যই এই মরিয়া পদক্ষেপ। কিন্তু এই অহংকার আর জেদের গল্পটাই খুব দ্রুত একটা সুন্দর পারিবারিক বন্ধনে রূপ নেয়। যে হাতিটাকে কেনা হয়েছিল কেবল জমিদারের দম্ভ ভাঙার একটা হাতিয়ার হিসেবে, সময়ের পরিক্রমায় সেই প্রাণীটাই হয়ে উঠল জয়রামের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। সত্যি বলতে কি, জয়রামের ভেতরে থাকা একাকিত্ব, হয়তো তার প্রয়াত স্ত্রীর শূন্যতা, সবকিছু যেন এই প্রাণীটা এসে পূরণ করতে শুরু করল। প্রতিদিন নিজের হাতে তাকে খাওয়ানো, তার সাথে কথা বলা, এভাবেই তাদের মধ্যে তৈরি হল এক অদ্ভুত মানসিক টান। এই বিশাল বন্য প্রাণীটাও যেন মানুষের ভাষা, মানুষের আবেগ খুব সহজে বুঝতে শিখল। সেও তার প্রভুকে ঠিক একজন বাবার মতোই ভালোবাসতে শুরু করল। এটা কিন্তু আর মালিকার পোষা প্রাণীর সম্পর্ক রইল না, রূপ নিল এক খাঁটি পিতৃত্ব আর বাৎসল্যের সম্পর্কে। কিন্তু বাস্তবতা তো আর সবসময় এত সুন্দর হয় না। অচিরেই এক চরম অর্থনৈতিক সংকট এ সম্পর্কের ওপর কালো ছায়া ফেলে। ২,০০০ টাকা, একটু ভাবুন তো, সেই ১৯১৩ সালের প্রেক্ষাপটে ২,০০০ টাকা মানে পাহাড় সম একটা ব্যাপার। নাতনি কল্যাণীর আসন্ন বিয়ের খরচ মেটানোর জন্য জয়রামের ঠিক এই পরিমাণ টাকারই ভীষণ প্রয়োজন দেখা দিল। সমাজে নিজের সম্মান বাঁচানো আর পারিবারিক দায়বদ্ধতার জাতাকলে পড়ে তিনি এক অকল্পনীয় মানসিক চাপের মধ্যে পড়লেন। এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা তার জন্য একেবারে অসম্ভব হয়ে দাঁড়াল। এই প্রবল সামাজিক চাপ আর অর্থনৈতিক ধ্বংসের মুখে দাঁড়িয়ে জয়রামকে শেষমেশ এক চরম সিদ্ধান্ত নিতে হল। যে আদরিণীকে তিনি নিজের মেয়ের মতো ভালোবেসেছেন, তাকেই বিক্রি বা ভাড়া দেওয়ার জন্য হাতে লেখা বিজ্ঞাপন ঝুলিয়ে দিলেন গ্রামের ল্যাম্পপোস্টে আর হাটে বাজারে। একবার ভাবুন, একদিকে পারিবারিক সম্মান আর অন্যদিকে নিজের সন্তানের মতো পালিত একটা প্রাণী, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে একজন অসহায় পিতার সে কি মর্মান্তিক মানসিক দ্বন্দ্ব, এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এখান থেকেই গল্পটা মোড় নেয় এক হৃদয় বিদারক পরিণতি আর চূড়ান্ত বিদায়ের দিকে। বিদায়ের সেই মুহূর্তটা ছিল চরম শোকাহ। অবলা প্রাণী হলেও আদরিণী ঠিকই বুঝতে পেরেছিল যে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, চিরদিনের জন্য দূরে পাঠানো হচ্ছে। বর্ণনায় পাওয়া যায়, বিদায়ের সেই মুহূর্তে এই বিশাল হাতির ২ চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছিল। এটা প্রমাণ করে যে আবেগ বা সম্পর্কের গভীরতা শুধু মানুষের মাঝেই সীমাবদ্ধ থাকে না, প্রাণীরাও বিচ্ছেদের যন্ত্রণা ঠিক আমাদের মতোই গভীরভাবে অনুভব করতে পারে। এরপর ঘটনাগুলো খুব দ্রুত একটা অনিবার্য ট্র্যাজেডির দিকে গড়ায়। আদরিণীকে যখন বিক্রির জন্য নিয়ে যাওয়া হলো, মাত্র ৭ ক্রোশ দূরে গিয়েই সে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আসলে এই অসুস্থতা তো কোনো সাধারণ রোগ ছিল না, এটা ছিল বুকফাটা কষ্ট আর অভিমান। চিঠি পেয়ে জয়রাম সব ফেলে পাগলের মতো ছুটে গেলেন তাকে শেষবারের মতো দেখার জন্য। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিচ্ছেদের তীব্র যন্ত্রণায় আক্ষরিক অর্থে হৃদয় ভেঙে মারা গেল আদরিণী। আর এই নিদারুণ শোক জয়রাম নিজেও সইতে পারলেন না। আদরিণীর মৃত্যুর ঠিক ২ মাস পর অপরাধবোধ আর গভীর শোকে জয়রামও এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি, সব আমার দোষ।
আদরিনীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে বলা জয়রামের এই কথাগুলো তার বুকের ভেতরের তীব্র অনুশোচনাকে একদম স্পষ্ট করে দেয়। তিনি বুঝতে পেরেছিলেন অভাবের তাড়নায় তিনি তার সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার সঙ্গীকে দূরে ঠেলে দিয়েছেন। তাদের দুজনের পর পর মৃত্যুই আমাদের দেখিয়ে দেয় এই বন্ধন কতটা অবিচ্ছেদ্য ছিল। একে অপরকে ছাড়া তাদের বেঁচে থাকাটাই যেন অসম্ভব ছিল। এই যে মানুষ আর প্রাণীর এত গভীর একটা সম্পর্ক আমরা দেখলাম, এটা কিন্তু আঞ্চলিক সাহিত্যে বারবার উঠে এসেছে। জয়রাম আর আদরিনীর এই গল্পটা আসলে ভারতীয় সাহিত্যের এক বৃহত্তর ঐতিহ্যেরই অংশ। প্রান্তিক মানুষ আর প্রাণীদের মধ্যকার এই গভীর নির্ভরশীলতা আরও অনেক বিখ্যাত সাহিত্যকর্মে আমরা দেখতে পাই। যেমন ধরুন পেরুমাল মুরুগানের পুনাচি উপন্যাসে ছাগল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড়ে মহিষ কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুধির বাড়ি ফেরা গল্পে গরুর প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসার কথা বলা হয়েছে। এগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে গ্রামীণ জনজীবনে প্রাণীরা কেবল সম্পদ নয়, বরং পরিবারের একজন অপরিহার্য সদস্য। সবশেষে একটা গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে সমাজ ও অর্থনীতির প্রবল চাপ, এটা মানুষ আর প্রকৃতির মধ্যকার পবিত্রতম বন্ধনের ওপর ঠিক কতটা নির্মম প্রভাব ফেলে। অর্থনৈতিক সংগ্রাম আর সামাজিক দায়বদ্ধতা কিভাবে ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপগুলোকেও নিমেষে ধ্বংস করে দিতে পারে, তা সত্যি আমাদের সবাইকে এক গভীর ভাবনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আজকের এই আলোচনা আমাদের এই অমোঘ সত্যটাই আরেকবার মনে করিয়ে দিল।